আসসালামু আলাইকুম। চাচাতো বোনের মিথ্যা অপবাদ গল্পের 5 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। চাচা বলল, ও সালমা, সকাল থেকে কিছু খাইনি ছেলেটা, ওকে আগে খাবার দিয়ে আসো। এটা বলে চাচা চলে গেল। তারপর চাচি বলল, নে বাবা, খাবারটা খেয়ে নে, সকাল থেকে কোনো কিছু খাসনি, না খেলে শরীরটা খারাপ হবে। আমি বললাম, না চাচি, খেতে মন চাই না। চাচি বলল, শাওন, বড়দের কথা শুনতে হই, আমি তো তোর মায়ের মতো না, আজ থেকে আমিই তোর মা। এখন মা তোমায় খেতে বলছি, খেয়ে নেও। মায়ের কথা শুনে বুকটা মুচুর দিয়ে উঠল। আজ মা থাকলেও এভাবে খাইয়ে দিত। আমার চোখে পানি চলে আসলো। এটা দেখে চাচি, না, এখন থেকে তো আমার মা। মা বলে উঠল, খেয়ে নে বাবা, তোর এক মা তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে, তোর আরেক মা তো আছে। আমি আর কোনো কথা বলতে পারলাম না। যেখানে আপন মানুষরাই পর করে তাড়িয়ে দিল, সেখানে পর মানুষরা আপন করে নিল। বাধ্য ছেলের মতো খেয়ে নিলাম। খাবারের মধ্যে কোনো কথা বললাম না। মা মাঝে মাঝে আমাকে সান্ত্বনা দিচ্ছিল। ভাবতে অবাক লাগে, একদিনের ভিতর কত আপন করে নিল আমায়। খাবারটা শেষ হওয়ার পর মা বলল, বাবা, এখন তুই ঘুমিয়ে পড়। আমিও বাধ্য ছেলের মতো শুয়ে পড়লাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি ঘুমানোর আগ পর্যন্ত উনি আমার মাথার পাশে বসে হাত বুলাচ্ছিল। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। ছোটখাটো একটা বাগান আছে আমার জানালার পাশে। ঢাকা শহরে তো আজকাল বাগান বাড়ি নেই বললেই চলে। আমি উঠে বাহিরে গেলাম। দেখলাম মা সকালে নাস্তা রেডি করছে। আমাকে দেখেই একটা হাসি দিয়ে বলল, কি খবর, তুমি উঠে গেছো? আমি এখনই যাচ্ছিলাম তোমাকে জাগাতে। তোমার রুমে ওয়াশরুম আছে, যাও ফ্রেশ হয়ে আসো। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। সবাই মিলে বসে নাস্তা খাচ্ছিলাম। হঠাৎ চাচা বলে উঠল, শাওন, তোমার পড়ালেখার কি অবস্থা? মা বলল, কি হচ্ছে, ছেলেটা আজকে মারতো আসলো, ওকে কিছুদিনের সময় দাও, তারপর না হয় এসব কথা বলো। চাচা বলল, না সালমা, তুমি বুঝতে পারছো না, জীবনে এমন অনেক জোর আসবে যাবে, তারপরও চুপ করে থাকা উচিত নয়। যতদিন চুপ করে থাকবে ততদিনে জীবনের অনেক কিছুই তাকে হারাতে হবে। তখন আমি বললাম, না চাচা, তেমন কোনো সমস্যা নেই, কয়েকদিন আগে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, মোটামুটি ভালোই। চাচা বলল, ওহ, তাহলে তো ভালোই হলো। আমার বন্ধু একটা প্রাইভেট ভার্সিটি আছে, অনেক ভালো ভার্সিটি, আমি চাই তুমি সেখানে ভর্তি হও, তুমি কি বলো? আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি আমায় কতদিন চিনে, একদিন হয়নি ভালো করে, একদিনে কত আপন করে নিলেও আমায় একদম নিজের ছেলের মতো করে খেয়াল রাখছেন। আমার চোখে পানি এসে গেল। মানুষে তো ভালো হয় কি করে, সেটা আমি কোনো মতেই ভেবে পাচ্ছি না। চাচা আবার বলে উঠল, শাওন, তুমি কি ঠিক করছো? আমি বললাম, হ্যাঁ চাচা, আপনি যেখানে চান আমি সেখানেই ভর্তি হব। চাচা বলল, তাহলে তো ভালোই হলো, আমি আজই তোমায় ভর্তি করিয়ে দেব, সামনে মাস থেকে ক্লাস শুরু। আমি বললাম, আচ্ছা। 1 মাস পর আমি মাকে বললাম, মা, তাড়াতাড়ি খাবার খেতে দাও, আজকে আমার ভার্সিটির প্রথম দিন। মা বলল, দাঁড়া বাবা, আর মার তো 5 মিনিট, সব রেডি করা হচ্ছে। বাবা বলল, কি হলো আজ? আমার ছেলেটাকে অনেক খুশি খুশি লাগছে। আমি বললাম, দূর বাবা, তুমি কি ভুলে গেলে, আজ আমার ভার্সিটির প্রথম দিন। বাবা বলল, না না, আজ আমার ছেলের ভার্সিটির প্রথম দিন, সেটা আমি কি করে ভুলতে পারি। তুমি খাওয়া দাওয়া শেষ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, আচ্ছা। ওহ, আপনাদের তো বলা হয়নি, এখন আমি চাচাকে বাবা বলে ডাকি। আর বাবা মায়ের সাথে আমি অনেকটাই ফ্রি হয়ে গেছি। ওনারা আমাকে অনেক ভালোবাসেন। কেউ না জানলে কখনো বুঝতে পারবে না আমি ওনাদের আসল ছেলে না। এর মধ্যে মা চলে আসলো। মা বলল, নে বাবা, তাড়াতাড়ি খেয়ে নে। আমি আর বাবা মা একসাথে বসে খেয়ে নিলাম। তারপর মা বাবা আমায় এগিয়ে দেওয়ার জন্য বাইরে আসলেন। হঠাৎ মা পিছন থেকে আমার 2টা চোখ চেপে ধরলো। আমি বললাম, মা, কি হচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে তো। বাবা বলল, কোনো কথা নেই, বলছিলাম না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, আচ্ছা। মা আমাকে কিছু দূর নিয়ে চোখটা ছেড়ে দিল। চোখটা খুলে আমি দেখলাম, যা দেখে আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেলাম। আমার সামনে একটা বাইক রাখা আছে। আমি বললাম, আব্বু, আমি এত খুশি আর কখনো হই নাই। আমি খুশিতে আব্বুকে জড়িয়ে ধরলাম।
আজ আমার ভার্সিটির প্রথম দিন, এমন একটা সারপ্রাইজ আমি সত্যি ভাবতে পারিনি। জীবনের প্রথম বাইক বলে ফিলিংসটা একটু বেশি কাজ করলো। আম্মু বলল, বাহ, শুধু বাবাকে জড়িয়ে ধরবে? আমি বুঝি কেউ না? আমি বললাম, না। কে বলছে কেউ না? আমার আম্মুটা পৃথিবীর সবচেয়ে বড় গিফট আমার জন্য। এটা বলে আব্বুকে ছেড়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আব্বু খানিকটা রাগী দৃষ্টিতে তাকাইছে আমার দিকে, মনে হয় হিংসে পুড়ে যাচ্ছে। আর বলতে লাগলো, হয়েছে আবার মাসেলের ভালোবাসা। ভার্সিটির সময় কিন্তু প্রায় শেষ। আমি বললাম, আচ্ছা তাহলে আব্বু আমি যাই। আব্বু আর আম্মুকে বিদায় জানিয়ে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিটা বাসা থেকে বেশি দূরে না, তবুও বাইক নিয়ে গেলে অন্যরকম একটা ভাব থাকে। আজ ভার্সিটির প্রথম দিন, জানি না সবাই কেমন হবে। নিজের ভিতর উত্তেজনা কাজ করছিল। অবশেষে 5 মিনিট পর এসে পৌঁছালাম স্বপ্নের ভার্সিটিতে। ভার্সিটিতে এসে শুনলাম ক্লাস শুরু হতে আরো 30 মিনিট বাকি। যাক, ভালোই হলো, এই ফাঁকে কিছু বন্ধু বানিয়ে নেওয়া যাবে। আচ্ছা, কাকে দিয়ে শুরু করি? ওই তো একটা মেয়ে বসে আছে ওইখানে, ওকে গিয়ে টাই করি। মেয়েটা একা বটতলায় বসে আছে। ওর কাছে গিয়ে বললাম, হাই, আমার নাম শাওন। আজকে আমার ভার্সিটির প্রথম দিন, তোমার নাম কি? হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দিলাম। মেয়েটা একটু বিরক্ত নিয়ে বলল, আমার নাম সামিয়া। আমারও আজ ভার্সিটিতে প্রথম দিন। বলে মেয়েটা উঠে যেতে লাগলো। আমি বললাম, এই মিয়া দাঁড়ান। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? মেয়েটা বলল, আমারে তোর মিয়া লাগে? একটা আঙ্গুল আমার মুখের কাছে এনে কথাটা বলল। আমি বললাম, কি গুন্ডা মেয়ে রে বাবা, একটু মিয়া বললাম তাতেই যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেল। না মানে আপনার নামের মধ্যেই তো মিয়া আছে, সা আর মিয়া মানে সামিয়া। আমি সাটা বাদ দিয়ে বললাম। মেয়েটা কি যেন ভেবে কিছুক্ষণ পর হেহে করে হেসে উঠল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজ থেকে আমরা ফ্রেন্ড। তখনই ঘন্টার শব্দ কানে এলো। পেতনির সাথে কথা বলতে বলতে ক্লাসের সময়টা হয়ে গেল। আমি বললাম, আচ্ছা চলো ক্লাসে যাই। আমি আর সামিয়া ক্লাসে আসলাম। ক্লাসে আমি আর সামিয়া একদম সামনের বেঞ্চে বসলাম। আমি বসতে চাইনি, সামিয়া জোর করে বসালো। প্রথম ক্লাস নাকি কোনো এক ম্যাডাম নেবে। যাক, ভালোই লাগছিল। নতুন ক্লাস, নতুন ফ্রেন্ডস, নতুন পরিবেশ, সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। আমি আর সামিয়া ক্লাসে কথা বলছিলাম, অন্যদিকে কিছুই খেয়াল করছিলাম না। কিছুক্ষণ পর ম্যাম আসলো, কিন্তু আমরা কথাই বলছিলাম। ম্যাম বলল, গুড মর্নিং স্টুডেন্টস। একই ম্যামের কণ্ঠটা কেমন যেন চিনা চিনা লাগছে। ম্যামের দিকে তাকিয়ে আমার দুনিয়া যেন অন্ধকার হয়ে গেল। একই এ আমি কাকে দেখছি? এ যে নেহা, যে 1 মাস আগে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। অনেক বলছিল নেহা নাকি একটা প্রাইভেট ভার্সিটিতে চাকরি পেয়েছে, কিন্তু সেটা যে আমাদের ভার্সিটি হবে সেটা তো বলে নাই। যাক, আমি যখন এই ভার্সিটিতে ভর্তি হলাম, তাহলে আজ থেকে সব সত্যিটা খুলেই বলবো। নেহা বলল, হ্যালো স্টুডেন্ট, আমি মিস নেহা ইসলাম। আজ থেকে আমি তোমাদের প্রথম ক্লাসটা নেব। ক্লাসের সবাই নেহার দিকে হা করে তাকিয়ে আছে। তাকাবে না কেন? এত সুন্দর ম্যাডাম থাকলে না তাকিয়ে কি পারা যায়? কিন্তু আমি নিচের দিকে তাকিয়েছিলাম যাতে আমায় না দেখে। এখন দেখলে ও অন্যরকম সিন গেট করতে পারে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। শালা কেন যেন সামনে বসতে গেলাম। নেহা আমায় ডেকে বলল, এই ছেলে নিচের দিকে কেন তাকিয়ে আছো? ক্লাস কি নিচে হচ্ছে নাকি? আমি নিচের দিকেই তাকিয়ে রইলাম, কারণ আমি মুখ উপরে উঠালে কি হবে সেটা আমি খুব ভালো করেই জানি। নেহা বলল, এই ছেলে এদিকে তাকাও বলছি। আমি নেহার দিকে তাকালাম। আমাকে দেখে ও একটা ধাক্কা খেলো মনে হয়। আমার বুকের পাশটা চিনচিন করে উঠল। নেহার চোখটা লাল হয়ে গেল, কিন্তু নেহা আর আমার দিকে তাকালো না। আবার সামনের দিকে তাকিয়ে ক্লাস নিতে শুরু করলো। সবকিছু স্বাভাবিকভাবেই নিল, কিন্তু আমি বুঝতে পারছি নেহার মনের ভিতরে কি চলছে। এমন সময় সামিয়া বলে উঠল, শাওন, তুমি কি ম্যামকে আগ থেকে চিনো? আমি এরকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বললাম, না। মানে কি বলছিস তুই? আমি তো আজ ম্যামকে প্রথম দেখলাম। আর তুই তো খুব ভালো করেই জানোস যে আজকে আমার ভার্সিটির প্রথম দিন, আর তুই একমাত্র যে আমাকে চিনোস। সামিয়া কিছুটা অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে ম্যামকে দেখে তুই এভাবে সিন ক্রিয়েট করলি কেন? আমি বললাম, আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি আবার কি করলাম? সামিয়া আমার কান্না মাখা মুখটা দেখে চুপ হয়ে গেল। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল।
আমি ক্লাসে মন দিতে পারলাম না, দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ করেই ছুটির ঘন্টাটা পড়লো। আমি ক্লাস থেকে একটা দৌড়ে বাইরে গিয়ে দাঁড়ালাম। সামিয়া পিছন থেকে ডাকছিল, কিন্তু আমি তেমন পাত্তা দিইনি, কারণ আজকে যেভাবে হোক না কেন নেহাকে আমার সত্যিটা জানাতেই হবে। ওই তো নেহা আসছে। নেহা আমাকে দেখে একটু থমকে দাঁড়ালো, তারপর দেখি সে একটা প্রাইভেট কারের দিকে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি নেহাকে ডাক দিলাম। আমি বললাম, নেহা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে।